আমি স্যালুট জানাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে, যিনি বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় নেতা। কয়েকদিন আগে নির্বাচনের পূর্বে ওনার হার্টের অপারেশন হয়েছে এবং তিনি কিন্তু চিকিৎসা নিয়েছেন দেশবাসীর দোয়ায়, নীলাপুর দোয়ায়, আপনার দোয়ায়, আমাদের দোয়ায়। তিনি কিন্তু সুস্থ হয়ে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হওয়ার কথা, যদিও তাকে হতে দেয়নি। তো সেই জায়গা থেকে ওনার মতো এখানে অবজেকশন দিচ্ছে হতে দেয়নি কারা? যারা এই ব্যবস্থাপনাটাকে রেখে দেয়, যারা আজকের এই ধরনের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করতে চায়, এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারা হতে দেয়নি। দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বিউটি বাংলার নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসিতে। আমরা কথা বলবো আজকে স্বাস্থ্যসেবা নিয়ে এবং রাষ্ট্রের দায়, এই বিষয়ে আজকে দুজন অতিথি আমার পাশে উপস্থিত আছেন। আমরা একটু পরিচয় হতে হব। আমার ডানে আছেন ডক্টর ফয়জুল হক, জামাত নেতা। আমার বামে আছেন নীলা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে এক ধরনের বেহাল অবস্থা বিরাজ করছে। গত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে করুণ পরিণতি অবস্থা দেখেছি। ইতিমধ্যে 2026 এবং 27 সালের যে অর্থ বছরের বাজেট প্রায় 43,130 কোটি টাকা নির্ধারণ হচ্ছে বলে আমরা জেনেছি, যা গত বছর থেকে প্রায় 12,108 কোটি টাকা বেশি ধরা হয়েছে। আমরা আজকে অতিথির কাছ থেকে জানবো এই স্বাস্থ্য খাতের যে বাজেট সত্যিকার অর্থে সেটা কাজে আসছে কিনা। আমরা একটু প্রথমেই যাই ডক্টর ফয়জুল হক আপনার কাছে। আগামী দিনে স্বাস্থ্য খাতকে আসলে এগিয়ে নিতে আমরা গত ভঙ্গুর অবস্থা দেখেছি, নিশ্চয়ই দেখেছেন গত সরকারের আমলে যে কোভিড-19-এর প্রভাব সারা পৃথিবীতেই লেগেছে। বাংলাদেশের ওই সময়টাতে যে স্বাস্থ্য খাতের করুণ যে অবস্থাটা, প্রকৃত চিত্রটা ফুটে উঠেছিল। আমরা আগামী দিনে নতুন স্বাস্থ্য খাত নিয়ে আসলে কি স্বপ্ন দেখতে পারি, বা যে হামের যে বর্তমান অবস্থা, অনেকগুলো শিশু মারা গেছে, আসলে এই বিষয়ে আসলে আপনার সরকারকে দায়ী কিনা কি মনে করছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক নীলা আপাকে ধন্যবাদ, এবং দেশ বিদেশে যারা শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখেন, আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশে স্বাস্থ্যখাতটা নিয়ে একটি পরিকল্পিত উপায়ে অস্বাস্থ্যকর পরিস্থিতি সর্ব অবস্থায় বিরাজমান রাখা হয়, এবং এটা কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়। কারণ এই স্বাস্থ্যখাতটা এমন একটা খাত যেখানে আপনি বিশাল বাজেট রাখবেন, কিন্তু সাধারণ জনগণ এই বাজেটটা সম্পর্কে জ্ঞান রাখে না। তারা বুঝতে সক্ষম হবে না যে কোন মেশিনে কয় টাকা ক্রয় করে সরকার বরাদ্দ করে খেয়ে ফেলেছে, কিন্তু সেই মেশিনটা সেই জায়গায় উপস্থিত নাই। কোন আপনার কি বলে মেডিসিন এখানে আসার কথা এবং জাতীয়ভাবে এটা বিতরণের কথা, কিন্তু সেই মেডিসিনটা বরাদ্দ হয়েছে, টাকা এসেছে, খেয়ে ফেলেছে, কিন্তু জনগণ এটা জানে না। তো আমার কাছে মনে হচ্ছে যে স্বাস্থ্য খাতটাকে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে একটা দুর্নীতির মহা উৎসব হিসেবেই বিভিন্ন সময় পালন করা হয়েছে, এবং এটা আমার মনে হয় রাজনৈতিকভাবে এটা একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। কারণ কিছু হিডেন জিনিস থাকে যে জিনিসগুলো হয়তো জাতি বুঝতে পারে না, বাট কিছু কিছু বিষয় থাকে যেটা জাতি ধরতে পারে। আপনার রাস্তায় একটা ইট খারাপ হলে জনগণ বুঝবে যে কন্ট্রাক্টর এখানে ইট খারাপ দিয়েছে, কিন্তু মেডিসিন রিলেটেড যত কাজ, স্বাস্থ্য খাতের যত কাজ, সেটা কিন্তু স্বাভাবিক গ্রামগঞ্জের মানুষ এখন পর্যন্ত টেস্টের নামই জানে না। তো সে কীভাবে এটা বুঝবে? তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে ধরনের স্বাস্থ্য খাত বিনির্মাণের জন্য বাজেট হওয়া দরকার ছিল, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে পরিমাণ এডুকেটেড হওয়ার দরকার ছিল, সেখানে কাজ যারা করছেন তারা যে পরিমাণ স্বাধীনতা উপভোগ করা উচিত ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত নেই। আমরা সবসময় মনে করি বাজেট, অথচ আপনি যদি দেখেন বাজেটে যে খাতগুলো সবচেয়ে বেশি বরাদ্দ হয় তার মধ্যে স্বাস্থ্য খাত আছে, কিন্তু সেই সঠিক ব্যবহার হয় না কেন? আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। আপনি দেখেন যে এই যে কমিউনিটি ক্লিনিক আছে, আপনি গিয়ে দেখবেন গত পরশুদিন, আমি হাসবেন শুনলে, মানুষ বলে ওখানে গিয়ে যদি কোনো একটা জিনিস চায় স্পেসিফিক, ফর এক্সাম্পল আমাদের কোনো ফিমেল রিলেটেড একটা ওষুধ লাগলো বা কোনো একটা জিনিস ওখানে প্রয়োজন হলো, গেলে দিয়ে দিবে স্যালাইন, গেলে দিয়ে দিবে হয়তো আপনাকে ফ্লাজিল, এই টাইপের জিনিস। মানে আপনার ওষুধ লাগবে একটা, রোগ আর একটা, কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে আর একটা। এবং সেখানে গিয়ে আপনি ম্যাক্সিমাম টাইমেই পাবেন যে সেখানের ক্লিনিকের যারা চাকরি করছেন বা করছেন তাদের সেখানে উপস্থিতি সেভাবে নিশ্চিত করা, কিংবা তারা সেখানে আবার দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অভিযোগ এরকমও আসবে কারো কন্ট্রাক্ট ভিত্তিক চাকরি হয়েছে, বেতন পাচ্ছে না। এই যে চরম একটা বিশৃঙ্খলার অবস্থা সেখানে চলছে। আপনি যেমন এই টকশো করছেন আজকে, হামের বিষয়টা নিয়ে এখন টিভি চ্যানেলগুলো খুব
মানে উদ্গ্রীব, কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তার চাইতে বেশি উদ্গ্রীব। ওই যে সময় হাম শুরু হয়েছে সেই সময় ভিন্ন জিনিস নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, কারণ আপনাদের দরকার ছিল রাস্তার কোনো একটা হট নিউজ, যে নিউজটাতে আমার জাতির কোনো ক্ষতি কিংবা ভাগ্য পরিবর্তনের কোনো বিষয় নাই, কিন্তু আপনাদের টিভি চ্যানেল কিংবা আমাদের বক্তাদের বক্তব্য এগুলো খুব ভাইরাল হতো। কিন্তু আজকের দেখেন জাতির এই মানে কত বড় একটা কঠিন পরিস্থিতি, যেখানে হাজারো মানুষ এখন শিশুরা সেখানে আজকের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। একটু আগে আপনি বললেন করোনার সময়, করোনায় একমাত্র পৃথিবীতে একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে শুধু করোনার ওই কিট বিক্রি করে তারপরে মানুষের জীবনকে জিম্মি করে তারপরে এখানে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে বহু মানুষ রাস্তায় রাস্তায় দৌড়িয়েছে এবং তারা চিকিৎসা ক্ষেত্রকে একেবারে মানে ধস নামিয়ে ফেলেছে। আমরা ডক্টর ফজলুল হক আপনার কাছে আসলাম, ঘুরে আসতেছে নীলা শেখ আপনার কাছে। যে কথাটি বললো আসলে এই যে উদ্দেশ্যমূলকভাবে মূলত স্বাস্থ্য খাতটাকে আমাদের পিছিয়ে রাখা হয়েছে, নিশ্চয়ই তিনি ইঙ্গিত করেছেন আমাদের হয়তো প্রতিবেশী রাষ্ট্রের মানে অসম ইঙ্গিত তিনি হয়তো করেছেন, এবং আমাদের স্বাস্থ্য খাতের লোকজন এডুকেটেড না আসলে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে হাম যে আজকে প্রায় 350 উপরে আমাদের শিশু মায়ের বুক খালি হয়েছে আসলে, এবং অসম্ভব রকমের হাসপাতালগুলোতে গেলে, আমি গিয়েছিলাম গতকাল, আমারও ছোট ভাইয়ের ছেলে হামে আক্রান্ত, এখন হাসপাতালে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এই যে দায়িত্বটা যাদের ছিল, এটা তাদের দায়টা এড়াতে পারে কিনা আজকে সরকার, আপনাদের সরকার এখন আছে, এই সরকার এখন তাদেরকে বিচারের আওতায় তো আনছে না, কেউ না কেউ তো দায়িত্ব ছিল সেই সময়টুকু। এই অবহেলার জন্য দায় কার আসলে? সবার আগে আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে দায়টা আসলে স্বাস্থ্য খাতকে, প্রথমত আমি দায়টা বলবো যে পরিবারের সন্তানটা আজকে চলে গিয়েছে, সেই পরিবারের মা, পরিবারের যারা অভিভাবক আছেন তারা। কারণ আমার বাচ্চাটা যখন অসুস্থ হবে, অসুস্থ হওয়ার আগে কিন্তু ওই ঘরের মাটা কিন্তু বোঝে যে আমার বাচ্চাটা কী কারণে অসুস্থ হচ্ছে, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। আমরা আসলে ইদানিং বাচ্চাদের প্রতি কেয়ার নিয়ে নেওয়াটা ছেড়ে দিয়েছি। এই বাচ্চাদের প্রতি দায়িত্ব ঠিকমতো পালন না করার কারণে আমাদের বাচ্চারা এই সময় এসে এরকম হামে বাচ্চা মারা যাবে, এটা আসলে চিন্তা করা যায় না। কারণ এটা দেখা গেছে আজ থেকে 20 বছর, 30 বছর, 25 বছর আগে এটা একটা গুরুত্বপূর্ণ অসুখ ছিল। হামটা আসলে কিন্তু ঠিক সেরকম বড় ধরনের মহামারীর মতোই ছিল একটা সময় ছিল, কিন্তু এখন এই হামটা আসলে আমরা মনে করি যে ইস এটা নানি দাদির আমলে এটা ছিল, এখন এটা কিছুই না। আসলে এটা কিছু না, এই শব্দটা ধারাবাহিকভাবে আমি যদি আপনাকে আরেকটু তথ্য দিই, ধারাবাহিকভাবে আসলে এটা হামের টিকাটা সবসময় বাচ্চাদের সরকারিভাবেই দেওয়া হয়। আমরা যেটা জেনেছি অন্তর্বর্তীকালীন সরকার আমলে সেই সময়ে হামের টিকাটা ডোজটা দেওয়া হয়নি, আর এটা একটা সোয়াসে রোগ, তার জন্যই এই প্রাদুর্ভাবটা। আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে দায়টা কার? আজকে এই ইতিমধ্যে আমরা অনেক সময় দেখেছি না পা খেয়ে বাচ্চা, শত শত বাচ্চা মারা গেছে। আমরা সেই অর্থে দায়ীদের শাস্তির আমরা দেখি না আসলে, কারণটা কি? এর কারণ রাজনীতি জড়িত? এর কারণে রাজনীতি জড়িত সেটা বলবো না, রাজনীতি আসলে এটার ভিতরে রাজনীতির কিছুই নেই, এটা একটা সিন্ডিকেট। এটা আপনারা দেখেন যে এই যে ওষুধ কোম্পানিগুলো আছে, আসলে আমরা তো মানে রাজনীতি করি, আমরা কিন্তু মেডিসিন সম্বন্ধে আমাদের অত আইডিয়া নেই। তারপরও বলবো, আগে আমার বয়স 40, আমি একটা নাপা খেলে ভালো হয়ে যেতাম, জ্বর পড়ে যেত। এখন আমাকে 2টো নাপা খেতে হয় 6 ঘন্টার জন্য জ্বরটাকে সরিয়ে রাখতে। তার মানে কি? এটা ওষুধ কোম্পানি কি করছে? মেডিসিনটা সঠিকভাবে ইউজ করছে না। আমরা একটা 500 মিলির একটা নাপার যে 500 পাওয়ার, এই পাওয়ারের ভিতরে দেখা যাচ্ছে যে ওষুধের যেই পাওয়ারের মেডিসিনটা দেওয়া দরকার সেটা তারা ইউজ করছে না। তার মানে কি? আমরা সঠিকভাবে কিন্তু পাচ্ছি না। এটার জন্য তো আমরা রাজনীতি দলকে দায়ী করতে পারি না। রাজনীতি দল আমরা কিন্তু ওই মেডিসিন সম্বন্ধে আমাদের অত অভিজ্ঞতা নেই। এটা একটা বিজনেসের যেই পলিসি, তারপরে হচ্ছে সিন্ডিকেট, ওষুধ কোম্পানিগুলোর যে সিন্ডিকেটগুলো আছে, এরা আমি মনে করি যে আমাদের জাতিকে নিয়ে খেলা করছে, আমাদের শিশুদেরকে নিয়ে, আমাদের জীবন নিয়ে তারা খেলছে। সবার আগে বলবো তাদেরকে শুধরানোর জন্য। ধন্যবাদ। আমরা একটু ডক্টর ফজলুল হক আপনার কাছে আসতে চাই। সারা বাংলাদেশে নিবন্ধিত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার প্রায় 15,233টি, অনিবন্ধিত 10,000-এর উপরে। দেশে আপনার ডাক্তারের সঙ্গে 1,42,000, প্রতি হাজারে মানুষের একজন বরাদ্দ নেই। মানে এই যে অপ্রতুলতা, এই কারণে আপনি নিশ্চয়ই দেখেছেন যে
আমাদের করোনার মধ্যে দেখেছেন যে স্বাস্থ্য খাতের একটা যে অব্যবস্থাপনাটা ফুটে উঠেছে। মূলত আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সারা পৃথিবীতে আমরা চিকিৎসা করতে অনেক অনেক বড় বড় হাসপাতালে যাই। আপনার যদি বলেন মেও ক্লিনিক যুক্তরাষ্ট্র, টরন্টো হাসপাতাল কানাডাতে, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে যাই, মাউন্ট এলিজাবেথে, অ্যাপোলোতে যাই আমরা। এই সকল হাসপাতালের একটা হাসপাতাল কি বাংলাদেশে আন্তর্জাতিক মানের করা সম্ভব হতো না? অবশ্যই। এই আন্তরিকতাটা আপনি শুরুতেই বলছেন একটা গভীর ষড়যন্ত্র আছে। না, অবশ্যই। এই ষড়যন্ত্রটা কি? আমি যদি এই ষড়যন্ত্র হচ্ছে, প্রথম ষড়যন্ত্র হচ্ছে যদি স্বাস্থ্য খাত উন্নত হয় তাহলে বাংলাদেশের কিছু সিন্ডিকেট এবং ব্যবসায়ীর, রাজনীতিবিদের যারা ব্যবসায়ী, তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। সহজ সিস্টেম। আপনি এই যে 1000 ক্লিনিক রেখে দিয়েছেন, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লিনিকে আমাদের যখন এই বোনেরা যখন চিকিৎসার জন্য যায়, যে তার বাচ্চা ডেলিভারি যাবেন, বাংলাদেশে দেখবেন সবচাইতে বেশি রেট কেস হচ্ছে এটা যে তাদেরকে সিজার করতে হয়। মানে নিয়ে যাবেন তো কেটে ফেলবে, কোনো অপশনই নাই যে ওখান থেকে, এবং কোনোভাবে তারা আপনাকে বলবেই না যে আপনারটা নর্মাল ডেলিভারি সম্ভব। এর অর্থ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন কতটা নিষ্ঠুর আচরণ আমার দেশের ব্যবসায়ীরা করে, আমার দেশের ডাক্তাররা করে, কিংবা আমার দেশের রাজনীতিবিদরা করে। কিন্তু ডক্টরদের চাইতেও আমি মনে করি এটা একটা এমন কিছু সিন্ডিকেট এখানে জড়িত যারা এই বিজনেসটাকে রোল করছে। তারা মনে করে যে আপনি নর্মাল ডেলিভারি হলে আপনি তো তাকে 2টা নাপা ট্যাবলেট দিতে হবে, কিংবা মানে ওই পেইন কিলার দিতে হবে, এরপরে হয়তো সে নর্মালি বাসায় চলে গেলে আর কোনো ওষুধপাতি খাবে না। কিন্তু আপনার সিজারটা করে ফেললে তো আপনি কন্টাকে 50,000 টাকা, 60,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রভেদে 20,000, 50,000, 1 লাখ পর্যন্তও তো যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা বেশিও যাচ্ছে। এই যে বিজনেসটা তারা চালু রাখার একটা সূত্র এখানেই হচ্ছে বাংলাদেশের। এবং এটা কেন করছে, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটার মূল পয়েন্টটাই হচ্ছে এই জায়গাটাতে তত উন্নত চিকিৎসা হবে। উন্নত চিকিৎসা মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই বেটার, মানে আপনার কি ট্রিটমেন্ট? ইয়েস, ফর আস বেটার ট্রিটমেন্টটা হচ্ছে এমন যে আপনি ডক্টর রোগ অনুধাবন করতে পেরে, এমনও হতে পারে বিনা ওষুধে তার রোগ ভালো হবে। বলবে যে হ্যাঁ আপনার এটা করতে হবে, ওটা করতে হবে। বিদেশে যত জায়গায় আপনারা চিকিৎসা নিতে যান, এই যে ইন্ডিয়াতে সবাই, অনেকে হয়তো অনেক সময় আমাদের দেশের যাতায়াত ভাড়া সংকুলন হয় না বিদে ওখানে হোটেল টোটেল সহজে, যারা আগে যেত, তো যে মানুষগুলো যেত খোঁজ নিয়ে দেখবেন, বলে যে ভাই সারাদিন জিজ্ঞেস করার পরে টেস্টের পরে একটা ছোট্ট একটা মেডিসিন দিয়েছে। আর আমরা কোনো কিছু শুরুর আগেই 8-10টা মেডিসিন দিয়ে টেস্ট দিয়ে তারপর এটা করে ফেলি। এই কনসেপ্ট থেকে যতদিন এই জাতিকে বের করা না যাবে ততদিন আপনি স্বাস্থ্যখাত নিয়ে কোনো পরিবর্তন করতে পারবেন না। একটা চমৎকার কথা বলছেন ডক্টর ফয়জুল। নীলা শেখ, আপনার কাছে একটু আসি। যে কথাটি বলছেন, হাসপাতালগুলোতে গেলে একেবারে মানে সিজার কম্পালসারি বলা যায়, 99%ই রোগীকে সিজার করতে হয়। আমরা যদি একটু উদাহরণ দেখি, রোহিঙ্গা, নিশ্চয়ই আপনি জানেন যে 17 সালে আমাদের দেশে রোহিঙ্গা এসেছে প্রায় 15 লাখের, 10 লাখ 12 লাখের মতো। এখন সেটা দাঁড়িয়েছে 20 লাখ। তার মানে ইতিমধ্যে 5-7 লাখ রোহিঙ্গার নতুন শিশু জন্ম দিয়েছে, একটিও সিজার হয়নি। তাহলে আমাদের এই সেবা পেশাটাকে কি কারণে আমরা ব্যবসায় দিকে নিয়ে চলে গেছি? এই যে আসলে বিবেকের ধ্বংসন, আসলে এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? আসলে এখান থেকে উত্তোলনের পথ হচ্ছে আসলে আমাদের নিজেদের সচেতন হতে হবে। ডাক্তারকে দোষ দিয়ে আমি পার পেয়ে যাচ্ছি না। এখানে আমরা মনে করি এখন ম্যাক্সিমাম আমরা পরিবারে মনে করি সিজার করলে বোধহয় এটা একটা আমার ক্রেডিট, হাজব্যান্ডকে একটু চাপে রাখা যাবে, তার কিছু টাকা খসানো যাবে পূর্বের কিছু ফ্যামিলি হিস্টোরির কারণে। আচ্ছা, এটা আপনি নোট রাখেন বিষয়টা। জি, এখন এটা সিজারটা হয়ে গেছে অ্যাকচুয়ালি একটা বিলাসিতা। প্রতিটা পরিবারে দেখবেন, মানে একজনের সিজার হয়েছে তার মানে ওর সিজার হয়েছে, আমাকে সিজার করতে হবে। তার মানে বলছেন এটা ডাক্তারদের চিন্তা চেতনা না? না, ডাক্তারদের চিন্তা চেতনা না, ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক না। ব্যবসায়িক সম্পর্ক দুই একটা হতে পারে, বাট সব ডাক্তার না, সব হসপিটাল না। কারণ আপনি দেখবেন, আপনি সরকারি মেডিকেলে যান, কয়টা সিজার হয় আপনি দেখেন। বড় বড় যে সরকারি মেডিকেলগুলো আছে আপনি দেখেন কয়টা সিজার হয়। যত সিজার হয় প্রাইভেট মেডিকেলগুলো। কেন প্রাইভেট মেডিকেলে সিজার হয়? এই সুযোগটা আমি করে দিচ্ছি। না, এখানে একটু এক্সকিউজ মি, একটা বিষয় আছে কিন্তু এখানে সরকারি মেডিকেল মানে তো মানুষ ওখানে সেবাই পাচ্ছে না।
তো মানুষ যাবে কোত্থেকে? আপনি না, বলছেন যে ওখানে দেয়াল আছে আপা, ওখানে দেয়াল আছে, ওখানে ইনস্ট্রুমেন্ট আছে, আর কিছু জিন পরি আছে। ওখানে কোনো ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে এই যে একটু আগে বললেন যে আমাদের কতগুলো ক্লিনিক প্রায় 1,52,033 বা এরকম সামথিং, 15,233টি, এবং অন্য অন্য জায়গায় আপনার ক্লিনিকের তো এখন একেবারে গ্রামে গ্রামে উঠে গিয়েছে। মূল যে জায়গাটা সেটা হচ্ছে জনতা। যেমন আপা যেটা বলেছেন সেটা সাম কেসেস রাইট হতে পারে, যেমন কেউ হয়তো বিলাসিতা করে ফ্যাশন করে মানে প্রভাবিত করে, কিন্তু 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 রিপোর্টটা হচ্ছে এরকম না। না না, গ্রামের আপনি দেখেন একদম কুলি মজুর কাজ করে, আমার কাছে রিপোর্ট আছে একদম বাসার পাশেও আমাদের বাসার কাজের বুয়া, এই টাইপের মানুষ, তারা যাচ্ছে বলে যে আপনার সিজার লাগবে, তারপরে আমাদের কাছে এসে বলে সিজার করবো, টাকা কই, টাকা দেন, তাড়াতাড়ি দেন, এইভাবে হেল্প করতে হচ্ছে। এটা কিন্তু একটা মহামারীতে রূপান্তরিত করেছে। আপনি যদি এটা, আমি যেমন আমার কাছে বলি, আমার 3টে বেবি, এই 3টা মালয়েশিয়াতে হয়েছে। আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে আমার ওয়াইফ যখন গিয়েছে স্টুডিও, মানে ওদের ওই যেই জায়গাটায় তার মানে ডেলিভারি হবে, ঢোকার সময় হয়তো ওদের চেক করে বলেছেন যে আজকে হবে না, কালকে আসতে হবে, যত পেইন হোক। সকালবেলা হয়তো এসেছে, উইদিন 30 মিনিটস তার ডেলিভারি কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে বাসায় সুস্থ সহকারে এসেছে। একটা জায়গায় একটা মানে কোনো জায়গায় সিজারের কোনো চিহ্ন নাই। এখন আমি শঙ্কিত যে এই প্রথম 5ই আগস্টের পরে বাংলাদেশে এসেছি এবং 3টে বেবি ভাগ্যক্রমে মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেছে, কিন্তু নেক্সট কোনো বেবি যদি আমার কনসিভ করতে হয় তাহলে আই এম থিঙ্কিং দ্যাট হাউ মাই ওয়াইফ উইল সার্ভাইভ। কারণ তাকে এই একই কাজ করবে, টলিতে নিয়েই কেটে দাও এবং ভবিষ্যৎটা পঙ্গু করে দাও। একটা মহিলার যদি একবার সিজার হয় তার জীবনের অর্ধেক প্রায় আপনি শক্তি নষ্ট করে দেওয়া হয়। এরপরে দ্বিতীয়বার আরেকটা, তৃতীয়বার একটা, এরপর তো নাই, তার উঠতে পারবে না, বসতে পারবে না, ঘরে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, কোনো কিছু যায় না, আপনার এই সংসারটা টিকে না, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা। এরপরে যখন আবার হাজব্যান্ডকে স্যাটিসফাইড করতে পারে না, সে ভালো সংসার চালাইতে পারে না, ভালো কাজবাজ করতে পারে না, তখন আবার খোটাও শুনতে হয় আমার বোনদেরকে যে তুমি ভালো পারতেছো, পারবে কিভাবে, আপনি তো ধ্বংস করে দিয়েছেন। দ্যাট মিনস আমার মনে হচ্ছে কি জানেন, একটা পরিকল্পিত উপায় একটা জাতিকে ধ্বংস করার জন্য, এই যে যেমন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় না, সেই মতে এডুকেশনের পাশাপাশি হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট। ইয়েস, এটা নষ্ট করছে। ধন্যবাদ। আমরা বিশ্বের 10টা যদি হাসপাতাল দেখি, মেডিকেল কলেজ হাসপাতাল, তার মধ্যে 6টি হচ্ছে এশিয়া মহাদেশে, অথচ আমাদের বাংলাদেশে একটু নেই, এমনকি 100 হাসপাতালের তালিকা বাংলাদেশ নেই। আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ঢাকা মেডিকেলে প্রতিদিন একটা পরিসংখ্যান হচ্ছে, ঢাকাতে প্রতিদিন চিকিৎসার জন্য 5,000 রোগী ঢুকছে ঢাকাতে প্রতিনিয়ত। এতে করে যানজট হচ্ছে, ঢাকার যে অপরিকল্পিত ঢাকার যানজটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের সারা বিভাগগুলোতে, প্রত্যেকটা বিভাগের জেলাতে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, বিভাগগুলোতে আছে, প্রত্যেকেই ঢাকা মেডিকেলে আসছে কেন বা ঢাকাতে আসছে কেন? এটা কি ডিসেন্ট্রালাইজড করছে না কেন? কারা করছে না? এর জন্য দায়ী কারা আসলে? এজন্য দায়ী আসলে কি বলবো, একটা সিন্ডিকেট ভাই একটু আগে বলে গিয়েছে, এটা আমি একেবারেই ফেলে দিচ্ছি না কথাটা। একটা সিন্ডিকেট অবশ্যই কাজ করে, যারা আমাদের সরকারের না, সরকারের বাহিরের কিছু লোক আছে যারা এই সুবিধাটা নেয়। এই সুবিধাটা নেয় এইভাবে যে আপনি যদি আমার হেল্প নেন তাহলে আমি ভালো কিছু আপনাকে এখানে ভালো ফ্যাসিলিটি নিয়ে দিব। এইটা আচ্ছা, এই যে ভালো ফ্যাসিলিটিটা নিয়ে দিবে, কিন্তু আসলে তো ভালো ফ্যাসিলিটি সবার জন্য একই, এখানে ওরকম কিছু নাই। ঢাকা মেডিকেলে আপনার সিট নেই, আপনাকে সিট দেবে কোথা থেকে? সিঁড়ি ঘরে আছে, করিডোরে আছে, সিঁড়ির নিচে আছে, সিঁড়িতে থাকছে, এত লোক। অথচ দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বড় বড় সরকারি হসপিটালগুলো আছে সেগুলো খালি পড়ে আছে, অবকাঠামো আছে, কিন্তু সেখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? সেটা রাজনীতিকরণ এখানে কতটা দায়ী? অনেক সময় আমরা দেখছি রাজনীতি ছত্রছায়া বা তার রাজনৈতিক প্রভাবের কারণে সে সেখানে না থেকেও বেতন ভাতা নিচ্ছে, শহরে দায়িত্ব পালন করছে, প্রাইভেটে রুগী দেখছেন। এখানে রাজনীতিটা আসলে কতটা দায়ী বলে মনে করছেন? রাজনীতি এখানে আসলে খুব বেশি না, তার কারণ এটা হলো আসলে পুরোটাই হচ্ছে নিজেদের মন মানসিকতার ব্যাপার। আমি এখনো এতটুকু একটা ভালো, মোটামুটি একটু ভালো পজিশনে আছি, তারপরও কিন্তু আমি সরকারি মেডিকেলে ট্রিটমেন্ট নিই। আমি তো চাইলে প্রাইভেটে ট্রিটমেন্ট নিতে পারি, তারপর আমি সরকারি হসপিটালে আমি ট্রিটমেন্ট নিই। তার কারণ কি জানেন? আমি একটু ভালো সাজেস্ট পাবো, সেই জন্য আমি কিন্তু প্রাইভেট হসপিটালে যাই না। কেন যাই না? যে আমাকে আগে পার থেকে মাথা পর্যন্ত 1-2বার তাকায় দেখবে, তারপর জিজ্ঞেস করবে আপনি কি করেন, আপনার হাজবেন্ড কি করে, তারপরে আমাকে কষিয়ে একটা প্রেসক্রিপশন লিখবে, এত লম্বা আমাকে টেস্ট দিবে, বাস হয়ে গেছে।
এখান থেকে উত্তরণের না, এখানে উত্তরণের কোনো উপায় নাই। আপনাকে আমি রিসেন্টলি বলি একটা, ধীরে ধীরে চিকিৎসাটা ব্যবসায় পরিণত না ব্যবসা বাদ দেন, আপনাকে একটা উদাহরণ দিই। আপনার সাথে একটু এখানে একটা আনসার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ঢাকা মেডিকেলে মানুষ আসে কেন? জি। আপনার এই উত্তর জানতে তো আর টিভি চ্যানেলে টকশো করা লাগবে না। মাত্র আমাদের রিসেন্ট প্রাইম মিনিস্টার, আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব গত কয়েকদিন আগে একদম ওপেনলি ডক্টরস ফোরামের সামনে কিংবা ডাক্তারদের একটা অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ঘরে যে গৃহকর্মী ফাতেমা রয়েছে, সেই ফাতেমার এক রিলেটিভকে চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেলে নিয়েছে, সেখানে পারে না, উপজেলা পর্যায়ে নিয়েছে পারে না, বিভাগীয় পর্যায়ে নিয়েছে পারে না, একজন প্রাইম মিনিস্টারকে তার বাসার কাজের বুয়ার চিকিৎসার জন্য বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর ধারপন্ন হয়ে তার মাধ্যমে ঢাকায় আনতে হয় এবং ওই মেশিনটাকে আবার ওই সময়ে পরবর্তীতে প্রধানমন্ত্রীর বিশেষ নজরের কারণে সেই সব জায়গায় আবার সেন্ড করতে হয়েছে। আপনি তাহলে সরকারি ব্যবস্থাপনা স্বাস্থ্যমন্ত্রীর এখন ফাতেমা না, প্রভাব কিসের? ফাতেমা তো আর প্রত্যেক ঘরে ঘরে নেই, আমার ঘরেও কাজের বুয়া আছে, কিন্তু আমার ঘরের ফয়জুল হকের কাজের বুয়ার তো আর মূল্য ফাতেমার লেভেলে হবে না। অবশ্যই ফাতেমাকে আমি স্যালুট জানাই অন এয়ারে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিনি চিকিৎসা করেছেন, একজন মহিয়সী নেত্রীর, কারণ খালেদা জিয়ার প্রতি আমার সফট কর্নার রয়েছে। কিন্তু সেই ফাতেমার কারণে হয়তো আপনি এই বিষয়টা জাতির কাছে এসেছে এবং তারেক রহমান সাহেবের বক্তব্যে এসেছে, কিন্তু ফাতেমা যার ঘরে নাই সে কি চিকিৎসা নিবে না? তাহলে সমাজের যে অবস্থাটা, আপনি বলছেন যে জাতীয় বাংলাদেশের আসলে কি জানেন, শুধু আমাদের একটা খেসা আছে, ওই বড় বড় লাল দালান আছে, সাদা কালার আছে, ভিতরে ডক্টর আছে, কিন্তু জিনিসপত্র কিছুই নাই। ওখানে গেলে আবার দেখবেন যে মেশিনও ফিট করা আছে, কিন্তু মেশিন টিপ দেওয়ার লোক নাই। আবার দেখবেন টিপ দিতে গেছে, টিপ দিলে বাতি নেই, বাতি দিয়েছেন তৈল নেই। এই যে আপনার মহামারী একটা সমস্যা, মানে হোল থিংস আপনার সিস্টেমেটিক এখানে একটা প্রবলেম ক্রিয়েট করে রেখে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন, আমি ইদানিং দুই এক জায়গায় যাচ্ছি, রাস্তাঘাটে যখন যাই আমার অবাক লাগে। আমার গুলশান 2 আমার বাসা, আমার সামনে ঝিলপাড়ের একটা রাস্তা, মাত্র 20 থেকে মানে 3 থেকে 4 মাস বয়স হয়েছে, রাস্তাটা কমপ্লিট হয়েছে, এখন দেখতেছি খোরাখুরি শুরু। তাহলে যে তুমি খোরাখুরি করবা, এই খোরাওয়ালা কি রাস্তাটা হওয়ার আগে ওইখানের ওই কাজটা সমাধান করতে পারতো না? করে না। আমি সিএনজি ওয়ালাকে জিজ্ঞেস করছি, সমন্বয় না, আমি সিএনজি কে জিজ্ঞেস করছি, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস বলছি যে হোয়াট ইজ দ্য প্রবলেম রিয়েলি, ক্যান ইউ টেল মি? সে বলেছে যে এখানের প্রবলেম একটাই, ওই রাস্তাটা করার পরে খোললে আবার একটা বাজেট করা যায়, খোরাখুরির বাজেট, আবার ওখানে পাইপ লাগাইলে আর একটা করা যায়, আবার ওইটা ঢাকতে হইলে আর একটা রোডের বাজেট করা যায়। এখন একই রোডে যখন আপনি 5টা রোড খাওয়ার চিন্তা থাকবে, পাইপ খাওয়ার চিন্তা থাকবে, শেখ হাসিনা একরকম খাইয়ে গেছে, আমি আসছি আমার কিছু খাইতে হবে, এই চিন্তা থাকলে এই জাতির কোনোদিন পরিবর্তন হবে না। অথচ এই রাস্তায় যদি ইলেকট্রিসিটির লাইন থাকে, রাস্তার কোনো ঢালাই থাকে, এই রাস্তার পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা থাকে, হুইচ ওয়ান উইল বি ফার্স্ট প্রায়োরিটি, দ্যাট ওয়ান ইউ মাস্ট ডু ইট ফার্স্ট। যেমন আপনার প্রায়োরিটি হবে ইলেকট্রিসিটি লাইন, সবার আগে মাটির নিচ থেকে যাবে, আপনি সেটা করবেন। এরপর থাকবে ড্রেনেজ ব্যবস্থা, সেটা করবেন, ড্রেন কভার করবেন যাতে মানুষ পইরে না মরে, সব শেষ, দেন আপনি পেজ ঢালাই করবেন। নাই, হবে না। সমন্বয় করে কাজগুলো করতে হবে। এটা আপনি বাংলাদেশে কাউকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে তারা বলবে কি সমন্বয় করে সমঝোতার ভিত্তিতে আমরা এগুলো করছি, কিন্তু আসলে কোনো কিছুই করছে না। ধন্যবাদ ডক্টর ফয়জুল হক। আমরা একটু যাই নীলা শেখ আপনার কাছে। বাংলাদেশের সংবিধানে 15 অনুচ্ছেদে আছে রাষ্ট্রের নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণে ব্যবস্থা করবে, এবং যার মধ্যে চিকিৎসা অন্তর্ভুক্ত। আপনি নিশ্চয়ই 5টি মৌলিক অধিকার জানেন, তার মধ্যে চিকিৎসা কিন্তু সরকারের দায়িত্ব আমার। বাট আমরা দেখছি মন্ত্রী, এমপি, ব্যবসায়ীরা একটু সর্দি কাশি হলো দেশের বাইরে চলে যায়, কারণ একটাই, দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নত না। প্রশ্ন হচ্ছে, যার ক্ষমতা নেই তিনি তাহলে কি চিকিৎসাভাবে মারা যাবেন? না, এটা আমি আপনাকে অবজেকশন জানাচ্ছি। দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত না, এই কথাটা ভুল। এটা যদি ভুল নাই হতো তাহলে আমাদের বেগম খালেদা জিয়া, তার তো অভাব ছিল না কিছুর। তাকে তো বিদেশে ট্রিটমেন্ট করানোর জন্য বিশ্বের ভিতরে না, তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার তাকে শেখ হাসিনা স্পেস দেয় নাই, না না বেশ কয়েকবার চেষ্টা করেছে, সরকারের সদিচ্ছা দেয় নাই, কিন্তু সে কিন্তু বলেছে চিকিৎসা নেই। চিকিৎসা আছে, জানেন সেটা জার্মানি ছাড়া সেই চিকিৎসাটা নেই। দেশে না, তার ব্যাপারটা পুরোটা আলাদা, কারণ সে তো আসলেই একটা শেষ পর্যায়ে চলে এসেছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ সে তার অসুখের থেকে তার বেশি সমস্যা ছিল মানসিক টেনশনটা। না না, তারপরেও কিন্তু তাকে নেওয়া হয়েছে। সে বলেছিল যে আমার ট্রিটমেন্ট আমার দেশের মাটিতেই হোক, দেশের মাটিতেই। আমার কাছে আপনার প্রশ্ন সেটাই, আমরা সেই আপনার
দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা $234 বিলিয়ন গত 15 বছরে পাচার হয়েছে। 234 বিলিয়ন, যেই টাকাগুলো যদি পাচার রোধ করা যেত বা সদিচ্ছা থাকতো, দেশে এরকম এই আপনার টরন্টোর মতো, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মতো 50টা 100টা হাসপাতাল বানানো যেত। আমার প্রশ্ন সেখানেই, রাজনৈতিক সদিচ্ছার অভাব কি আছে কিনা আপনি কি মনে করেন? অভাব তো অবশ্যই আছে, অভাব ছিল দেখেই তো আজকে দেখেন ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, অভাব আছে দেখেই তাকে দেশ ছাড়তে হয়েছে। আবার দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল দীর্ঘ 18 মাস, তখন সে কিন্তু চাইলে বাংলাদেশের উথাল পাথাল আসমান জমিন সম্পূর্ণ শুধু মানে মাটি আর আসমান এই দুইটা ছাড়া বাকি সব কিন্তু চাইলে তার পক্ষে চেঞ্জ করা সম্ভব ছিল, কারণ সে একজন গণঅভ্যুত্থানের সরকার, তার পক্ষে সবই সম্ভব ছিল, কিন্তু সে সেটা করেনি। এটা দায় কে নিবে? এটা সরকারের দায় নিতে হবে, ওই সরকারেরই দায় নিতে হবে। তার তো কথা ছিল না দীর্ঘ 18 মাস সে ক্ষমতায় থাকবে। সে 18 মাস কেন ক্ষমতায় ছিল? সে এই সংস্কারগুলো করবে, যত ঘাটতি যত প্রবলেম ছিল সে এই দেশের সকল কিছু সে দায়িত্ব নিয়ে সমাধান করে তারপরে সে উপযুক্ত একটা নির্বাচন দেবে, সেই কথা বলেই সে আজকে 18 মাস ক্ষমতায় ছিল। জবাবদিহিতার আওতায় সরকার আনবে কিনা? অবশ্যই আনবে। এই অপকর্ম বলেন বা অনৈতিক কর্মকাণ্ড বলেন বা তার সীমাবদ্ধতা যে কাজগুলো করেছে, যেটা জনগণের হিতে বিপরীত হয়, তার জবাবদিহিতায় তাদের আওতায় আনবে কিনা? অবশ্যই তাকে আনবে। প্রসেস চলছে, যে যেটা করেছে, যেটার দায় যার উপরে যাবে অবশ্যই আইনের আওতায় আসবে, তাকে আইনের আওতায় আনা হবে। এখানে একটা মজার বিষয় আছে, দেখেন আপনারা সমাধান খুঁজছেন, সমাধান আমার কাছে এক লাইনে আছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সমাধান করতে হলে সবার আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জেলা সদরে চিকিৎসা দিতে হবে, বেস অন কেস। নো, ফর এক্সাম্পল আপনার ফিভার হয়েছে, আপনার জ্বর, পেটে ব্যথা অথবা আপনার কষা সমস্যা, আপনি যাবেন সবার আগে কোথায়? আমরা যাই কোথায়? জেলা সদরে। আপনি ঢাকা সদরেও চিকিৎসা নেবেন না, ওনার বাড়ি বগুড়া হলে বগুড়া সদরে যাবে, ওনার দেখবেন ওই হাসপাতাল ঠিক হয়ে যাবে। উনি যদি আজকে সেটা করতে পারেন, ওনার যদি ওনার অবশ্যই প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং তাদেরকে, আপনি যে এত কার্ড খেলা করছেন না, এখন তো প্রত্যেকটা কার্ড, গ্যাসের কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, আপনি চেয়ারম্যানদেরকে এখন থেকে একটা চিকিৎসা কার্ড দেবেন, যেই চেয়ারম্যান চিকিৎসা কার্ড ব্যবহার কইরা ওই জায়গায় যাবে না, ওর চেয়ারম্যানগিরি থাকবে না, নমিনেশন থাকবে না। আপনি নিশ্চিত করেন আপনার আগামীকালকে থেকে সব ঠিক হয়ে যাবে। তার মানে কি, একটু শেষ করছি, জেলা সদরে কি শুধুমাত্র যাবেন সেটা আমি বলছি কেস বাই কেস, কিন্তু আপনার অপারেশন লাগবে, ঠিক আছে, আপনি ভালো একটা জায়গায় যান। হার্টের চিকিৎসা লাগবে, আপনি ঢাকা শহরের মধ্যেই হার্ট ফাউন্ডেশনে যান, হার্টের চিকিৎসার জন্য যান। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ওই প্যারাসিটামলের রুগী যেখানে যাওয়া উচিত সেখানে যাবেন না, যাবেন মাউন্ট এলিজাবেথে, তাহলে কিন্তু আপনার হবে না। আপনি কি জানেন যে বর্তমানে আমাদের জনাব চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট সাহেব, উনি মহোদয় কোথায় আছেন? এই মুহূর্তে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে। তো একজন প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন এবং উনি যখন গিয়েছেন, আমার কাছে ওনার চেহারায় কোনো সর্দি মনে হয় নাই, কাশ মনে হয় নাই, তার চেহারার রূপ চল করতেছিল, তার মধ্যে কোনো হাসি কাশি ভাব ছিল না, কোনো রোগের নামও বাংলাদেশের কোনো পত্রিকা বলতে পারবে না যে আমাদের প্রেসিডেন্ট সাহেব এই রোগে আক্রান্ত বিদায় বিশেষ চিকিৎসায় গিয়েছে। দ্যাট মিনস ইটস লাইক এ ফ্যাশন, ইউ আর ডুইং সামথিং অ্যান্ড ইউ আর ওয়েস্টিং আওয়ার মানি। এটা ওয়ান কাইন্ড অফ প্যাকেজ আপনাকে দেওয়া হয় শুধুমাত্র আপনার নিজের রোমাঞ্চ করার জন্য, যা আপনি ক্ষমতায় থাকলে চিকিৎসার নামে একবার হলেও লন্ডন যাবেন, আপনি ক্ষমতায় লাগলে টাকা বাজেট করে চিকিৎসার নামে এয়ার ফ্লাই করবেন, বউ বাচ্চা নিয়ে ওখানে গিয়ে একটু হানিমুন করবেন, দ্যাটস ইট। এখানে কোনো ধরনের রোগ ব্যাধি নাই। আমি স্যালুট জানাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে, যিনি বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় নেতা। কয়েকদিন আগে নির্বাচনের পূর্বে ওনার হার্টের অপারেশন হয়েছে, ওনাকে সমস্ত মেডিকেল বোর্ড বলেছে যে আপনি বাংলাদেশে এই ঝুঁকিটা নিতে যাবেন কেন? বাস্তবতা হচ্ছে যার ওপেন হার্ট সার্জারি হয়, দিস ইজ লাইক এ বিগ চ্যালেঞ্জ, ইউ ক্যান বি লাইফ অর ইউ ক্যান বি ডাই। সো এই জায়গা থেকে উনি তখন বলেছিলেন যে না, আমার যদি কিছু হয়ে থাকে, আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রাখতে চাই, আমি এখানেই চিকিৎসা নিব। এবং তিনি কিন্তু চিকিৎসা নিয়েছেন দেশবাসীর দোয়ায়, নীলাপুর দোয়ায়, আপনার দোয়ায়, আমাদের দোয়ায়। তিনি কিন্তু সুস্থ হয়ে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হওয়ার কথা, যদিও তাকে হতে দেয়নি। তো সেই জায়গা থেকে ওনার মতো এখানে অবজেকশন দিচ্ছে, হতে দেয়নি কারা? যারা এই ব্যবস্থাপনাটাকে রেখে দেয়, যারা আজকের এই ধরনের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করতে চায়, এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারা হতে দেয়নি। কিন্তু এর মানে কি যারা হয়েছে তারা খারাপ না? তাদের মধ্যে আমি স্যালুট জানাই আমাদের জনাব তারেক রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার বিহেভিয়ার, তার
চলাফেরা, তার বচনভঙ্গি, তার কথাবার্তা, কিংবা এই অনেক সিনিয়র রাজনীতিবিদ আছে যাদেরকে আমরা অনুকরণীয় ব্যক্তিত্ব, যাদেরকে মানা যায়, যাদেরকে নিয়ে সামনের পথ চলা যায়। হ্যাঁ, এরকম বহুত মানুষ আমরা দেখেছি। আমাদের এই যে সম্ভবত ঢাকা দক্ষিণ না উত্তরের কি দায়িত্বে আছে সিটি মেয়রের বর্তমান প্রশাসক জনাব আব্দুল সালাম সাহেব, একজন প্রখ্যাত রাজনীতিবিদ, হ্যাঁ ভালো মানুষ, একজন বাচনভঙ্গি চলাফেরায় তার আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই ধরনের কিছু মানুষ যাদের আছে বা সিনিয়র রাজনীতিবিদ আছে তাদের থেকে আপনি শিখতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে চ্যালেঞ্জটা আপনাকে নিয়ে দেখাতে হবে। সেই চ্যালেঞ্জটা একমাত্র কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন? তিনি চিকিৎসা নিজের দেশে করেছেন, আল্লাহ তাকে হয়তো সুস্থ করেছেন। কিন্তু এই জিনিসটা আপনি যদি না করতে পারেন, এই বাংলাদেশে আপনি যত প্ল্যান করেন আর কার্ড বিতরণ করেন আর আপনি যে খাল খনন করেন, খালের কথা বলতেছেন তো, আমার বাড়ির সামনে জালকাঠিতে রাজাপুর এক আসনে খাল কাটা হচ্ছে, খাল কেটে মনে হচ্ছে কুমির আনছি। ওখানে পানি নাই, ওখানে কোনো খাল মানে ময়লা আবর্জনা একটু তুইলা জনাব তারেক রহমান সাহেব উদ্বোধনের দিনে বলে দিয়েছেন খাল কাটা প্রজেক্টটা এমন হোক যেন গরিব মানুষ সেখানে কাজ করে তার পেটের নিবারণ করতে পারে। আর সেখানে যাই বড় বড় ভেকু মেশিন যে দেখবেন যে ফিট করে রাখছে, বস্তায় বস্তায় উঠাচ্ছে, কোনো জায়গায় উঠাচ্ছে না, যেমন তেমন করে একটা মানে রিপোর্ট দিয়ে তারপর টাকা তুলে নিচ্ছে। এগুলো আমার কাছে মনে হচ্ছে অল ইজ অ্যাবাউট মানে হাউ টু আর্ন মানি বাই থ্রু কারাপশন। দিস ইজ দ্য প্রজেক্ট দে আর ডুইং ইট। এই ছাড়া জাতির যদি উন্নতি করতে চান তাহলে সবার আগে হবে আপনাকে পপুলিস্ট পলিটিক্সের বাইরে যেতে হবে, যেটা না পপুলিস্ট পলিটিক্সের বাইরে যেতে হবে। যে জাতি রিক্সাওয়ালা কি কাজে খুশি হয়ে গেল, হঠাৎ করে কোনো একটা মানুষকে আপনার এইটা দেখাইলাম সেটা দেখাইলাম, ম্যাজিকের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে করতে হবে রিয়েল ফ্যাক্ট ফাইন্ড আউট করে সেখানে আপনার চিকিৎসা করতে হবে। যদি সেটা না পারেন তাহলে হবে না। ধন্যবাদ। আমরা একটু নীলা শেখ আপনার কাছে, স্বাস্থ্য খাতে ই হেলথ কার্ড সরকার চালু করছে যেটা বললেন, আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই ই হেলথ কার্ড চালু করে সত্যিকার অর্থে কি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া যাবে, না কি করা উচিত ছিল? নেপালে আমাদের সম্প্রতি বালেন্দ্র সাহায্যে নতুন সরকার গঠন করছে, একটু উদ্যোগ নিয়েছে, সাধারণ মানুষের চিকিৎসাটা ফ্রি করে দিচ্ছে অনেকেরই, মানে একটা পার্সেন্টেজ আর কি, এটা বেসরকারি হোক আপনার সরকারি তো ফ্রি এমনি আছে। তো এই হেলথ কার্ডের মাধ্যমে কি স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে? আমাদের বিশাল একটা পার্সেন্টে 69% চিকিৎসা সেবা পাচ্ছে না তারা। আসলে দেখেন, এখানে হেলথ কার্ডটা বেশি ইম্পর্টেন্ট দেখছি না। এখানে হচ্ছে আমাদের যেই মেডিকেলগুলো আছে, সরকারি যে মেডিকেলগুলো আছে আমাদের জেলা উপজেলায়, এই মেডিকেলগুলোয় সঠিকভাবে যতগুলো ডাক্তার আসলে প্রয়োজন রুগী অনুযায়ী, কারণ এক এক এলাকায় এক এক রকম মানে রুগীর মানে বেশি, যে কোনো এলাকায় লোক কম, কোনো এলাকায় লোক বেশি, মেডিকেলের চাপ বেশি, মেডিকেলের চাপ কম, সেই অনুযায়ী যতগুলো ডাক্তার প্রয়োজন, ডাক্তারগুলো যেটা প্রয়োজন সেটা ওখানে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে সিস্টার, তারপর হচ্ছে যে আপনার যে ওয়ার্ড বয় টয় যারা আছে, এগুলো যতটুকু প্রয়োজন নিশ্চিত করতে পারছে যেগুলো, হ্যাঁ সরকার বলছে দিবে বলছে, বাট দিচ্ছে না, ঠিক আছে দিচ্ছে না। এই মনিটরিং এই জিনিসগুলা দেখেন, আসলে সরকারের থেকে অনেক সময় অনেক কিছু বুঝে ওঠা আর করা, দুটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আবার দেখেন অনেক রকমের অনেক কিছুর মোকাবেলা অনেক সময় করতে হয়। আসলে ক্ষমতার চেয়ারে বসে থেকে অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করা যায় না, বোঝা যায় না, যেটা বিরোধী দল চাইলেই সম্ভব হয়। তো আমি এই ক্ষেত্রে বলবো যে বিরোধী দলকে এখানে আমি সরকারের, যদিও আমাদের নেতা মন্ত্রী হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সরকারের একটা পার্ট। তো সেই ক্ষেত্রে আমি আমার প্রতিপক্ষকে বলবো যে এটা মনিটরিংয়ের দায়িত্ব আপনাদের, আপনারা মনিটরিং করেন, আপনারা চাহিদা দেন, আমরা ফ্লপ করছি কিনা আপনারা তখন দেখেন। আপু, বাংলাদেশে কি গণ অধিকার পার্টি নামে কোনো পার্টি এখন এক্সিস্ট আছে? অবশ্যই আছে। কোথায় আছে? কে বলেছেন? কয় তারিখ কোরবানি হয়েছে? কোনো কুরবানি হয় না। কে বলেছে কুরবানি? ডেট জানেন? হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের গণ অধিকার পরিষদ ভেস্তে গিয়েছে, যেদিন হ্যাঁ কোরবানি হয়ে গেছে। এবং কোরবানির ডেট আপনাকে বলে দিচ্ছি, টাইম বলে দিচ্ছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সকাল 4:30টায় শুরু হয়েছে, 4:30টায় শেষ হয়েছে। 4:30টায় কোরবানি শেষ, ভাগবটোরা করে মাগরিবের নামাজের পর এই যে সিন্ডিকেটের ভিতরে তারা ঢুকে গিয়েছে, শেষ। আপনাকে এক্সাম্পল দিতে হবে তো। এক্সাম্পল হচ্ছে একটা পার্টির, ক্যান ইউ টেল মি, যে পার্টি যখন কেউ রোল করে সেই পার্টির চেয়ারম্যান এবং সেক্রেটারি জেনারেলরা ওই পার্টির সেই আদর্শ পোষণ করে কিনা? আমাদের এই পার্টির জনাব নুরুল হক নূর সাহেব একজন ত্যাগী নেতা, রেসপেক্ট, আই উইল রেসপেক্ট হিম অলওয়েজ, নো ডাউট। সে যে মার খেয়েছে, সে যে আর ভাগ্যচক্রেও খেয়েছে, মানে জন্মগতভাবেও হয়তো আল্লাহ তাআলা তার জন্য এটা কবুল করে রেখেছে, আমার কিছু করার নাই, যদিও তার পক্ষে বহু কথা বলেছি। কিন্তু এই ভদ্রলোক তিনি
স্টেটমেন্ট দিয়ে দিলেন যে আমার পার্টির মহাসচিব তিনি দলটা পরিবর্তন করে বিএনপিতে চলে গিয়েছে এবং সেটা আমাদের নির্বাচনের একটা কৌশল। কেন জনপ্রিয় মার্কা হচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার যে স্লোগান চলছে ওখানে আমার এই মার্কার কোনো থাকবে না বিদায়, ওটা তাদের একটা অংশ হিসাবে গিয়েছে। একটা পার্টির সেক্রেটারিকে আর একটা পার্টিতে দিয়ে তারপরে যখন এটা দেওয়া হয় এটা কি গুপ্তের অংশ কিনা? আমার কাছে প্রশ্ন হচ্ছে এই পার্টিটা শোনেন, এই পার্টির জন্য আমি লড়াই করেছি যখন আমি তুরস্কে থেকেছি, বাইরে থেকেছি। নুরু ভাইয়ের উপরে যতগুলো জুলুম অত্যাচার হয়েছে সেইগুলোতে একজন প্রতিবাদী ব্যক্তি হিসেবে তার পক্ষে থেকেছি, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়েও তার কিছু প্রতিবাদী বক্তব্য আমার কাছে এসেছে, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আপনি কি এখন বলতে পারবেন যে এই পার্টির যে 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত যেই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছিল তার একটা এজেন্ডা তারা বিলিভ করে? যেমন আমি বলে দিই, এক, তারা পিয়ারের ইলেকশন চেয়েছে। এখন কারো মুখে বোমা মারলেও একটা শব্দ পিয়ার নিয়ে বের হবে না। গণ অধিকারের যারে জিজ্ঞেস করবেন পিয়ার ভুলে গিয়েছে। তারা যখন বলেছে সংস্কারের পক্ষে, সংস্কার নিয়ে এখন কথা বলবে, জিজ্ঞেস করবেন না। কিন্তু তার কাছে সচিবালয়ের কয় নাম্বার ফাইল আছে, কোন কোন রুমে কোন কোন বাজেট আছে, এইটা জিজ্ঞেস করলে ওনারা পাবেন। তাহলে যেই নেতারা মাঠের ময়দান থেকে মার খেয়ে উপরে উঠে তারপরে সচিবালয়ের ঘ্রাণ পায়, গন্ধ পায়, উন্নয়নের ভাগের জন্য দৌড়দৌড়ি করে, তাদের পার্টি আছে এটা আমি বিশ্বাস করি না। তবে বাংলাদেশে আপনি বিশ্বাস করেন না এই কথা বলতে হবে না। বিশ্বাস করে আপনি গত 9 তারিখে আমি আপনাকে বলি, নট অনলি দ্যাট, আপনাকে আরেকটা জিনিস বলি, আপনাকে আমি একটা জিনিস বলি, আপনাদের এগুলো হচ্ছে বনিতা। আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে একমাত্র বর্তমান যে জোট, বাংলাদেশ আপনি এটা আই ডু রেসপেক্ট ইউ ফর দ্যাট, যে আপনি কাউকে ছাড় দেন না, কিন্তু আপনি ছাড় দেন কোন জায়গায়? আজকের আপনি পারলে ওপেনলি নুরুল হক নূর সাহেব বলুক যে আমি আজকের 5ই আগস্টের পরবর্তী সময়ে যে সংস্কার চেয়েছি, আমরা নির্বাচন সংস্কারের জন্য যে সংস্কার কমিশনে বসেছি, আমরা যে গণভোটের কথা বলেছি, তার একটা জায়গায় তার কথা আছে কিনা? তাদের প্রত্যেকে এখন লেখালেখি, এমনকি বিএনপির লোকেরাও এত নির্লজ্জ ভাষায় লেখে না। এর কারণটা কি জানেন? তারা না, ঘুরে আসার আগে শেষ করছি, আমি একটা শেষ গুপ্তর আগে আরেকটা পয়েন্ট আপনাকে শেষ করছি। গুপ্ত জিজ্ঞেস করেন একটু আগে, দেখেন আপনাদের এই যে বাংলাদেশের বিরোধী দলের সাথে যারা যারা রাজনীতি করেছে, এনসিপি করেছে না, দলটা কি শেষ হয়ে গেছে? জনগণের কাছে এখনো আছে, যদিও জামাতের সহযোগিতায় তারা 6টা সিট পেয়েছে, হোয়াট এভার, কিন্তু এই জামাতের পেলেও তারা কিন্তু কথা বলার স্কোপ পাচ্ছে। জামাতের সাথে যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের মূল থিমটা ছিল যে রাজনৈতিক ঐক্য হবে দেশের স্বার্থে, মানুষ তাদেরকে টিকিয়ে রেখেছে। আর বিএনপির সাথে যারা গেছে অলমোস্ট প্রত্যেকে তার দলটারে কোরবানি করে দিয়ে, আমার কাছে এভিডেন্স আছে 2-3টা দল তার দল বিলুপ্তই ঘোষণা করছে, ঘোষণা করে বিএনপির হয়ে গিয়েছে। তার মানে কি আমি যে আদর্শটা বিশ্বাস করতাম ওইটা রাস্তায় ফেলে দিয়ে একটা মন্ত্রিত্ব নিয়ে গেলাম। জোনায়েদ সাকিব ভাইয়ের সেই আগের সেই জাজালো বক্তব্য এখন আছে, এম্বাসিগুলোতে সামনে তার আছে। কোথায় কার আপনার এই বৈহাত জাজের কি নাম জানি, আপনিও তো একসময় মহাসচিব ছিলেন, হোয়াট এভার ইট ইজ, তার পার্টির এখন কোনো খোঁজখবর আপনি পাবেন না। আমার মনে হয় তাদের এখন ওই কিউআর কোডে খুঁজলেও আপনি আর পাবেন না। যে এই যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু বাংলাদেশের আমরা যাদের সমালোচনা করতাম একটা সময় যে আওয়ামী লীগের তোষণনীতি করে রাজনীতি করা, সেইটা কিন্তু আবার এখন নতুন করে শুরু হয়ে গেছে। সেজন্য আপুকে বলছি যে আপু আনকমন অবশ্যই ওই গণ অধিকারের সবার চাইতে হয়তো ভালো। আপনি শুনেন, আমি যে কথাটা বলি, গণ অধিকার পরিষদের প্রতিটা নেতাকর্মী মাঠে যেভাবে পূর্বে ছিল এখনো আছে। নুরুল হক নূর আমাদের সভাপতি, সে সরকারের একটা পার্ট হয়েছে, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, বাট সে তো বলেছে সে সংস্কার করবে, তাই সে যেখানে দায়িত্ব পেয়েছে সে সেই জায়গাটা সংস্কার করবে। আর তার নেতাকর্মী যারা আছে তারা দেশের স্বার্থে যেটা করার, যেটা বলার সেটা তারা করবে এবং বলবে। গত 9 তারিখের আমাদের শ্রমিক অধিকারের একটা প্রোগ্রাম গিয়েছে। আপনি আমার মুখের কথা হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, আপনি আমাদের প্রতিটা নেতাকর্মীর বক্তব্য আপনি ইউটিউবে বলেন, আপনি ফেসবুকে বলেন, আপনি দেখবেন, তখন দেখবেন যে তারা কে কি বলেছে। আমি কি বলেছি, জনাব তারেক রহমান সাহেবকে আমি কি বলেছি, তাকেও সাবধান হয়ে যেতে বলেছি। আমি ইউনূস সাহেবের সময়ে আমি ইউনূস সাহেবকে ছাড় দেইনি, তার কোনো উপদেষ্টাকে আমি ছাড় দেইনি, আমি গণ অধিকারের নেত্রী সেই হিসাবে। আমরা গণ অধিকারকে যখন হামলা হয়েছিল আমি তখনও এই সরকারের কোন উপদেষ্টাকে, আইন উপদেষ্টাকে কাউকে আমি ছাড় দেইনি চুল পরিমাণ। টকশোতে আমি কথা বলেছি, হীরা ভাই আপনি তো ছিলেন, আমি টকশোতে কাউকে ছাড় দিয়ে কথা বলেছি? আজ পর্যন্ত কখনো
আমি কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, কারণ আমি গণ অধিকার পরিষদের একজন গণ জয়েন্ট অধিকার সেক্রেটারি হয়ে পরিষদের আমি যে আমি আপনার কাউকে তেলবাজি করে কথা বলি না। আমি যেই ব্যক্তিদের নাম দিয়ে গণ অধিকার পরিষদ বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে, নিবন্ধিত হয়েছে, তার মধ্যে প্রতিষ্ঠিত একজন হয়েছে। হচ্ছে আমাদের ভিপি নুরুল হক নূর ভাই, আরেকজন হচ্ছে রাশেদ ভাই, আরেকজন হচ্ছে আপনার এই যে কি বলে রাশেদ ভাইয়ের কথা বাদ দেন ভাই, আপনি রাশেদ ভাইয়ের কথা- রাশেদ ভাইয়ের সাথে example দেখায়েন আরেকজন না। হচ্ছে রেজা ভাই, রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া ভাই, আরেকজন হচ্ছে তারেক কি আম রেজা বলেন না কিবরিয়া কি ভাই বলেন, একজন শান্ত- হ্যাঁ, শান্ত ভদ্র, তারেক ভাই, শান্ত শিষ্ট তারেক মানুষ। রহমান ভাই, তার কথা আপনি এই যে না করা ভালো। প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে 5ই আগস্টের আগে। রেজা ভাইয়ের সাথে আমার সাথে তুরস্কে মিটিংও হয়েছে, বলছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কিছুই সম্ভব না। আমি তখন আমি বিএনপির 2018 সালে ঝালকাঠি 1 আসনের ক্যান্ডিডেট মনোনয়ন প্রত্যাশী ছিলাম বিধায় চ্যালেঞ্জ দিয়ে বলছি, বলে যে তোমার নেতার পরিবর্তন ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এখন তুমি এখান থেকে নমিনেশন নিয়ে সুন্দরভাবে কিভাবে দিনকাল কাটাচ্ছ, তারেক রহমানের নেতৃত্বে আছো না। আমি তারেক রহমান একদিকে রাষ্ট্র ক্ষমতায় আসে আমি মিডু খুশি। কেন খুশি? যদিও আমি জামাত থেকে ইলেকশন করেছি, আমি খুশি ওই সকল লোকদের চরিত্র দেখার জন্য যারা চ্যালেঞ্জ করেছিল যে তারেক রহমানের নেতৃত্ব মানি না, যেমন ভিপি নুরুল হক নূর, রাশেদ খান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল 300 আসনে আমি আপনার প্রার্থী দেবো। আমি বলেছিলাম কোনো ভিখারির বাচ্চা 300 আসনে প্রার্থী দেবে 2 দিনের মধ্যে পারবেন না, আপনি তারেক রহমানের নেতৃত্ব মেনে নিতে হবে। আজকে সেটা করেছেন না, নাকে খত দিয়ে তারপরে সেখানে গিয়ে আপনাকে এখন নির্বাচন করতে হচ্ছে, এবং সেখানে কিন্তু নির্বাচনে পরাস্ত হয়েছে। আমি সেই জন্য বলেছি যে দলের প্রত্যেকটা আপ টু বটম সবগুলো যখন একটা লঙ্গির তলে বসবাস করে, ছায়ার তলে বসবাস করে, কিংবা আপনার কি বলে ওই যে মানে তাদের নিজের ক্রমের মধ্যে বসবাস করে, সেই লোকগুলোকে আপনি তো পাবেন না। এদের সাথে আপনি 3 দিন ঘুরবেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনি যদি নিরপেক্ষভাবে ঘোরেন, তাদের ফোন কল যত আসবে, তারা হাঁটবে চলবে রিসিভ করবে, সব শুনবেন সচিবালয়, সব শুনবেন দালালি, সব শুনবেন বিশেষ কাজ, সব শুনবেন কন্ট্রাক্টারি। কেন? ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানটাকে তোমরা বিক্রির জন্য তো আসতে পারো না। আজকে সেজন্য বলেছি এই দলগুলো আছে কিনা। অবশ্যই আমি রেসপেক্ট করি, যেমন বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি কতদিন, 1971 সালের পূর্ব পর্যন্ত তার বাংলাদেশের স্বাধীনতা বিপ্লব দেশ গঠনের জন্য যত অবদান সব। কিন্তু আপনার এই 74 না দুর্ভিক্ষ না, শুধু আপনার এই যে আমাদের এই যে বাংলাদেশের বাকশাল কায়েম করলেন, আমি কি সেজন্য আমি তাকে স্যালুট দেবো নাকি? অবশ্যই আমি প্রশংসা করব না। আমি ভিপি নুরুল হক নূর সহ গণ অধিকারের ভাইদের রক্তে রঞ্জিত বাংলাদেশ যা হয়েছে সব স্যালুট জানাই, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আপনার রাজনৈতিক দেউলিয়ত্বপূর্ণকে আমি ধিক্কার জানাই। সেজন্যই আমি বলেছি যে দলটা এখন নেই। আপনারা তো খুব অনেস্ট ভাবে কথা বলেন, খুব প্রতিবাদী। দীর্ঘ 18 মাস আপনারা কি করেছিলেন? আপনারা তো তখন সরকারের খুব সাপোর্টেড ছিলেন, আমরা কিন্তু কাউকে কোনো সাপোর্ট দেইনি, যার কারণে আমার লিডার কিন্তু আহত হয়েছিল। আমরা কিন্তু সবাইকেই সবসময় পুরো ছেটে দিয়েছি, যার কারণে নুরুল হক নূরের জবান বন্ধ করার জন্য সরকার পক্ষ এ কারণেই বলছি। আপনি দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া কখনো 3-4টা বাহিনী একটা নেতার উপর, জাতীয় নেতার উপর অ্যাটাক করতে কখনোই পারে না। যে যেটাই বলুক ওইটা বিশ্বাস করব না। ধরেন সেই কারণে বিনা ভোটে এমপি হলো সে। না কিসের বিনা ভোটে এমপি হয়েছে? যেভাবে পরিশ্রম করেছে, কারণ ওই যে স্পেশাল কিছু দিয়েছে উত্তম মাধ্যম, ওটার একটা পুরস্কার আবার নূরকে দিয়ে দিয়েছে। নূর সাহেব বাই ভোট যে ইলেকশন হয় না, ইলেক্টেড হয় না, সেটার প্রমাণিত হয়েছে। আল্লাহরও দান থাকে, এটা বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেন শাপলা চত্বরের কথা কি আপনারা ভুলে গিয়েছেন? আপনারা দীর্ঘ 18 মাস যথেষ্ট পাওয়ার দেখিয়েছেন, আপনারা কেন শাপলা চত্বরে সেই বিচার সেটা চালু করলেন না? কেন সেটা আপনারা? আপনার কথায় তো মনে হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আর আপনি হচ্ছেন অপোজিশন। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস না, আমি তো আপনার মতই একজন প্রতিনিধি লোক। আমি তো বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আমাদের সমর্থিত বলতে বাংলাদেশের যদি সমর্থিতই হয়, হোয়াই নট ডক্টর ইউনূস কল মিটিং ডক্টর উইথ ডক্টর শফিকুর রহমান? হোয়াই হি কল উইথ ডক্টর তারেক রহমান? মানে তারেক রহমানের সাথে কেন করতে গেলেন আপনি? লন্ডনের রুমের মধ্যে এসির মধ্যে আপনি রেঞ্জ রোভার কারে ঘুরতে গিয়ে সেখানে গিয়ে বৈঠক করে আপনি শোনেন, আপনাকে একটা সর্বশেষ বলি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে বিএনপির নেতারা গালিগালাজ করেছিল না যে উনি কোত্থেকে এসেছে, উনি জামাতের এজেন্ট, উনি অমুক তমুক। আজকে তাকে কথা ছিল যে কোনো উপদেষ্টা আমাদের পরবর্তী গভর্নমেন্টের রোল করবে না, আসবে না। কিন্তু আজকে কেন তিনি আসলেন? কেন বিএনপি? আপনি মানবেন কেন? আপনি তো তাকে নিয়ে গুপ্ত কি? আরে গুপ্ত যদি এক্সকিউজ মি লেট আস আপনি দেখেন, আজকের যদি গুপ্তর যদি বাংলাদেশে প্রথম সংজ্ঞায়িত করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে প্রথম গুপ্ত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী।
কারণ হচ্ছে এই আপনারা গুপ্তকে প্রতিরোধ করেন, আপনাদের আমরা কেউ নিষেধ জাজ করে করতে নাই। পারি না। একদিকে গণতন্ত্র দেশ, বিএনপি কি আবার করেছে, সরকার। বিএনপি একদিকে তাকে কালারাইজ করার চেষ্টা করেছে যে হি ইজ নট আওয়ার পিপল। এট দ্য সেম টাইম যদি তোমার পিপল নাই হয়ে থাকে, তোমার তো বক্তৃতা আছে নাকি, সালাউদ্দিন সাহেবের করা বক্তব্য শোনেন নাই নাকি, না আপনাদের মাথা তখন আচ্ছা। ঠিক ছিল না? তো সেই জায়গায় যদি তার কথা শুনতে পারেন, এইগুলো নিয়ে তো আপনারা মিডিয়ায় কথা বলেন না। কথা সমস্যা কি জানেন, বাবা, আমরা কেন কথা আপনারাও বলবো? ওয়ান কথা কাইন্ড বলবেন অফ আপনারা? মানে আপনার বিরোধিতা সামটাইমস কেন ই হন। করতেছেন? বিরোধী দল কাকে বলে? বিরোধিতা কেন? সেই জায়গায় বিরোধী বিরোধী দলের দল, power থাকে ভাই বিরোধী সবচেয়ে দল বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে 54 বছর সেটা ইতিহাসে হাসিনার সময় ছিল। সবচাইতে এই বেশি সরকারের আমলে- শক্তিশালী আদর্শিক বিরোধী দল এখন। হ্যাঁ। আজকে তারা সরকারেও করেন। থেকেও আপনার বিরুদ্ধে করেন, আমার আপনার শোনেন বিরুদ্ধে শোনেন করেন, আমার নেতা বিরুদ্ধে করতে। আপনারা পারছেন না। আমার নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব একসাথে বিরোধী দলীয় নেতা, সংসদে ভালো পারফর্ম করছেন, এট দ্য সেম টাইম সরকারের সকল বিরোধিতার জন্য রাজপথেও আন্দোলন করছেন। আমরা শুনেন ভাই, ওইখানে বসে থাকার জন্য না। একটা কথা বলি, বিরোধিতা করে কখনো সংস্কার করা যায় না। আপনারা বিরোধিতা কোনটা না হয় করে, না? আপনারা আসলে আমাদের সংসদে সাথে তো কাজে প্রথম কাজে দিনই আমার সংস্কার নেতা করেন। বলেছে যে আমাদের বাংলাদেশের, ভুল ত্রুটি কোথায় আছে আপনারা আপনি ধরেন না, দেখেন আপনারা আপনি দিচ্ছেন দেখেন না। স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে আমরা সংস্কারের সকল বিষয়গুলোকে আমরা সংসদে, এই যে 3-4 দিন আগে আপনি শোনেন নাই, সমস্যা হলো কি আপনারাও পড়াশোনা করে ওইটা শুনতে চান না, কারণ আপনি শুনতে গেলে সরকারকে তেল মারতে পারবেন না। ওখানে সমস্যাটা হচ্ছে যেটা, সেই লোক 3-4 দিন আগে সংসদে বলেছে যে আমরা এই সংস্কারগুলো বৈঠক টৈঠক করেছি, এটা জাস্ট ফর আমাদের একটু ইলেকশনটাকে মানে আনার জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তার মানে কি আপনি সংস্কার মানেন না? সংসদের প্রথম দিন থেকে তারা আইন লঙ্ঘন করে তারপরে এখনো সংসদ দায়িত্ব পালন করছেন। যেমন আপনি শপথ নিলেন, শপথ নেওয়ার সময় আপনার কমিটমেন্ট ছিল যে 2টা শপথ নেবেন, একটা নেবেন আপনার সংস্কার পরিষদ হিসাবে, আর একটা হচ্ছে আপনার জাতীয় সংসদ সদস্য হিসাবে। আপনি ওই ব্যক্তির হাতে শপথ নিতে পারলেন আপনার সংসদ সদস্য হিসাবে, একই ব্যক্তির হাতে আবার নাকি ওই গণভোটের মানে রায়ের উপর ভিত্তি করে আপনার পরিষদের শপথ নেওয়া নাকি নাজায়েজ। মানে ওনাদের কোনটা নাজায়েজ? ভোট আবার একদিনই হয়েছে, একটা 70% জনগণ বলে দিয়েছে যে গণভোটের পক্ষে, সেটা নাকি হারাম, বলে যে ওটাই কারচুপি হয়েছে, আর যেটা তাদেরকে 51% ভোট দিয়েছে ওইটা হালাল। তো এই যে এক ধরনের দ্বিচারিতা, এটা তো আমরা এই সংসদে বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা একটু আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বলছেন, কিন্তু আবার তো মেনেও নিয়েছেন। না, মেনে নিয়েছে নাকি বলতে কি? মেনে নিলে জাতির আপনার সংসদে প্রয়োজনে। যান কিভাবে? আমার নেতা তো বলে দিয়েছে বিরোধী দল জাতির সংসদে যদি না প্রয়োজনে। যায়, নো সরকার জাতির সংসদে প্রয়োজনে, কিভাবে যাবে? জাতির প্রয়োজনে। এক হাত তালি বাজে, শোনেন, এক হাত তো কখনো তালি বাজে না। আপনারা বাজাচ্ছেন কেন? এখন তো আমি আর আপনারা joint করে কইরেন না আপনারা। এখন তো আপনি চাচ্ছেন কোনটা আপু জানেন? আপনি চাচ্ছেন আমি ক্যামেরার ফিঙ্গার এবং ওইখানে কি বলে লাইট ডেলটা লই আপনার সাথে মাথা ফাঁসে এটা বাড়ি। করেন, সমস্যা কারণ নেই তো। আপনাদের এটাই তো চরিত্র বিরোধিতা, আপনি এটাই। বিরোধিতা করেন। আপনারা আপনি বিরোধিতা চাচ্ছেন করছেন যে না কেন ভাই? বিরোধিতা করতে হলে আপনি এরকম বিরোধিতা করতে করেন। হবে। আপনি প্রতিবাদ আপনারা করেন, চাচ্ছেন আপনি আমার বিরোধিতা অন্যায় করতে, ধরে দেন। না না আপনাদের আপনি আমার অন্যায় ধরে দেন, আপনাদের আপনি আমার নো আপনি লিসেন আমার সহযোগী হন। আপনাদের বিরোধিতার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের আমলে যেরকম করে মায়ের পিঠ চলবে এইটাই, আর আমার নেতার বিরোধিতার সংজ্ঞা হচ্ছে এরকম, রাষ্ট্রের প্রয়োজনে স্যাক্রিফাইস করব, রাষ্ট্রের প্রয়োজনে আন্দোলন করব, রাষ্ট্রের প্রয়োজনে প্রতিবাদ করব। এই কারণেই ডাক্তার শফিকুর রহমান গণমানুষের নেতা, এবং আমার বক্তব্য না, আপনাদের মাননীয় স্পিকার তিনি তার এলাকায় গিয়ে বলেছেন জামাতের প্রত্যেকটা যারা এমপি হয়েছে সংসদে তাই বলে বেটার সংসদে পারফরমেন্স কথা করে, বলবেন না আপনারা? শুধু তাই না তারা সবচেয়ে সুশৃঙ্খল। কি তারাই তাই বলেছে? বলে আপনারা তাই সংসদে বলে না কথা বলবেন না? আপনাদের এই যে আমার নেতা না এই যে হয় গত সরকার কয়েকদিন কথা আগে বলছে যেই না। নেতা তার কোথাও হয়তো বাধাবিঘ্ন আছে। টুকু সাহেব যেই নেতা গত কয়েকদিন আগে ব্যাড পারফরমেন্স করেছে অ্যাবাউট ওই ফুয়েল ইস্যু, সেই নেতা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলেছে যে আজকের এই সংসদের বিরোধী দলীয় নেতা সবচাইতে সজ্জন এবং একজন ভদ্র মানুষ। তো সার্টিফিকেট তো ভাই আমাদের আবার ওই বিভিন্ন জায়গায় কাগজপত্র খুঁজে নেওয়া লাগবে না, সচিবালয়ের ওই ড্রয়ারের তল দিয়ে ঢোকা লাগবে না, আমি একটু আমাদের আমরা- সার্টিফিকেট আমরা আপনারাই শেষ দিচ্ছেন। করতে হচ্ছে সেই জায়গায় আমাদের। আপনি শেষ করেন, শেষ করার আগে যে পয়েন্টটা বলতে আমি চাই একটু আরেকটু সেটা হচ্ছে কথা বাংলাদেশের এই গুপ্ত রাজনীতি, রাজাকার রাজনীতি, অপসংস্কৃতি, এটা সে এটা 54 বছর পর এগুলো মানুষ খায় না, তার প্রমাণ হইলো 5 ভাই, রাজাকার যদি এই খাইতো রাজাকার শব্দটা তাহলে please উচ্চারণ তাহলে করবেন না, এটা 16 উচ্চারণ বছরে করলে উপদিকে 16 উপদিকে বছরে নিজেদের গায়ে পড়বে। 16 বছরে এটা ফেলেন না, 16 এটা বছরে ফেলেন না। 16 বছরে শেখ হাসিনা এগুলো বর্তে গিয়ে ওই শামসুন্নাহার হল থেকেই আমার বোনেরা সবার আগে তুমি কে আমি কে রাজাকার আলবদর বললে মিছিল করে তারপর দেশটা স্বাধীন করছে। অতএব এই নিগৃহীত রাজনীতিতে আমরা যেতে চাই না। আমরা আপনি যেটা চান পয়েন্ট আউট করেন যে এই দেশটাকে এগিয়ে নেবেন কিভাবে, সেই দিকে এগিয়ে যান। বলছিলাম আমাদের দুজন অতিথি আজকে উপস্থিত ছিলেন, ডক্টর ফয়জুল হক জামাত নেতা, আমার উপস্থিত ছিলেন নীলা শেখ যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আর কোনো চিকিৎসা অবহেলা যেন মৃত্যু না হয়, এটাই আসলে আমরা দেখতেছি। দর্শক, এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।